আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন যে আজ বাংলাদেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, কর্ম, সামাজিক অনুষ্ঠানাদি, বিয়ে শাদী, এ সকল কিছুর মধ্যেই কেমন যেন একটা রাজনৈতিক বিভক্তি চলে এসছে। জামাত, শিবির, বিএনপি, আওয়ামী লীগ, মূলত এই তিনটি ধারাতে, এবং কিছু বামপন্থী সংগঠন রয়েছে, এটিকেও ধরা যায়। মোটামুটি চারটি ধারাতে বাংলাদেশের রাজনীতি এখন বিভক্ত হয়ে আসছে। কিন্তু অন্য যে তিনটি ধারা, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ এবং বাম রাজনৈতিক সংগঠন সহ জাতীয় পার্টি, ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দলগুলো, এইগুলোর মধ্যে কিন্তু রাজনৈতিক মতবিরোধ আছে, কিন্তু একে অপরের প্রতি ঘৃণা এবং একে অপরের প্রতি শত্রুতা নেই, যেমনটি রয়েছে জামাত এবং শিবিরের বিষয় কিছু কিছু লোকের। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নামকরা কলেজগুলোতে 80-র দশকে 90-র দশকে ছাত্র ছিলেন, সেখানে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীরা স্লোগান দিত, একটা দুটো শিবির ধরো, সকাল বিকেল নাস্তা করো। এই যে শিবিরকে পেটানোর, শিবিরকে মারার, জামাতকে অপমান করার, জামাতকে লাঞ্ছিত করার, ছোট করার যে মনোবৃত্তি শুরু হয়েছে 80-র দশকের শুরু থেকে, সেটি বড় হতে হতে সেটা কত বড় বিস্ফোরণ হয়েছিল সেটা গণজাগরণ মঞ্চের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের যে গণজাগরণ মঞ্চ আজ সেটা ব্যর্থ হয়েছে, কিন্তু গণজাগরণ মঞ্চের যে প্রেক্ষাপট, তার যে স্থিতি, তার যে কারণ, কার্যকারণ, এটি নিয়ে গবেষণা করার দরকার আছে এবং অনাগত দিনে অবশ্যই এটি নিয়ে গবেষণা হবে। এর কারণ হলো, একটি রাজনৈতিক মতাদর্শকে ঘৃণা করে এত বড় একটা বিপ্লব হতে পারে, এবং যে বিপ্লবের পেছনে, যে ঘৃণার পেছনে যারা ঘৃণাকারী, তারা আসলে ওই দলটি সম্পর্কে, ওই মতাদর্শ সম্পর্কে তেমন কিছুই জানে না। এবং আরও আশ্চর্য ব্যাপার হলো, যে আদর্শের কথা বলে যে সমস্ত লোক জামাত এবং শিবিরকে ঠিক ঘৃণা করার যে ফ্যাশন চালু করেছে, যে নর্মস চালু করেছে, সে আদর্শের সঙ্গে দেখা যাচ্ছে যে যারা এই আদর্শের বড় বড় লম্ফনকারী, উল্লম্ফনকারী এবং আদর্শের যারা খুব বড় বড় প্রবক্তা, তারা অনেকেই ঠিক সেই আদর্শটির ধারক এবং বাহক ছিলেন না। তাদের পিতামাতাও ছিলেন না, তাদের দাদা দাদিও ছিলেন না। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করেননি, এমনকি মহান মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এমনকি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা কোনো ইতিবাচক ধারণাও কোনো কালে পোষণ করেনি, এই সমস্ত লোকও সময়ের ফাঁদে পড়ে হঠাৎ করে মস্ত বড় মুক্তিযুদ্ধ প্রেমিক হয়ে গেছে। প্রো লিবারেশন ফোর্স হিসেবে তারা পরিচয় দেয়াকে ফ্যাশন মনে করছে, এবং এই ফ্যাশনটাকে পাকাপোক্ত করার জন্য, যে তারা যে সত্যিকার অর্থেই মহান মুক্তিযুদ্ধের আদর্শের ধারক এবং বাহক, এবং তাদের পিতামাতা, আত্মীয় স্বজন যে বড় বড় সেক্টর কমান্ডার ছিলেন, এই কথা, এই মিথ্যা কথা প্রমাণের জন্য তারা করে কি, জোরসে ধুমসে জামাত এবং শিবিরকে গালাগালি শুরু করে। এই যে গালাগালির ধারা, এটা মূলত রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য, রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য, রাজনৈতিক পদ এবং পদবি অর্জনের জন্য, এবং এটা স্থানকাল পাত্রভেদে যে এলাকাতে যেই রকম দরকার, সেই এলাকাতে ঠিক এই জামাত শিবির বিরোধী যে মনোভাব, যে প্রোপাগান্ডা, যে প্রচারণা ইত্যাদি দরকার, ঠিক সেইভাবে কিন্তু এই সুবিধাবাদী লোকেরা এই কাজগুলো অব্যাহতভাবে সেই 80-র দশক থেকে করে আসছে। ঠিক খুব আদর্শিকভাবে জামাতকে ঘৃণা করে বা শিবিরকে ঘৃণা করে বা তাদের মৃত্যু কামনা করে, তাদেরকে শাস্তি কামনা করে, এইরকম আদর্শিক রাজনীতিবিদ আমি আসলে আমার ক্ষুদ্র জীবনে ওইভাবে দেখিনি। তারা জামাতকে পরিহার করে, অ্যাভয়েড করে, কিন্তু সামাজিক ভদ্রতা তারা রক্ষা করে, এবং তারা ঠিক নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করতে চায়। কিন্তু অনিয়মতান্ত্রিকভাবে কেবলমাত্র সিন ক্রিয়েট করে যারা করতে চায়, অতি বাড়াবাড়ি যারা করতে চায়, তারা কিন্তু এই ধরনের সুবিধাভোগী লোক। এখন আমাদের সমাজে যারা সাধারণ মানুষ, তারা সবাই আনাকুম জানাকুম, দেখাকুম শোনাকুম, এই ধরনের মানুষ। আসলাম, দেখলাম, গেলাম, শুনলাম, ঘুমালাম, খেলুম এবং মরে গেলুম। এর মধ্যেই জাস্ট লাইক এ পটেটো,
তারা জন্মগ্রহণ করে কেবলমাত্র অন্যের খাদ্য হওয়ার জন্য এবং মরেও যায় ঠিক অন্যের খাদ্য হিসাবে। এই ধরনের চরিত্র বিশিষ্ট লোকের সংখ্যা কিন্তু আমাদের সমাজে বেশি, যারা কেবলমাত্র নিজেদের জন্য ব্যস্ত থাকে, নিজেদের জন্য কর্ম করে, নিজেদের জন্য খাওয়া খায়, নিজের জন্য ঘুমায় এবং নিজেদের জন্য তারা মরে যায়। তো এই ধরনের লোকেরা কখনো এই যে সমাজে যে এত বড় বিপত্তি হচ্ছে, একটা গ্রুপ যাদেরকে সৃষ্টি হয়ে যাচ্ছে সমাজে, যারা নিজেদের সুবিধা আদায়ের জন্য একটা বিশেষ রাজনৈতিক দলকে ঘৃণা করার জন্য, একটা বিশেষ গোষ্ঠীকে ঘৃণা করার জন্য এবং ওই বিশেষ গোষ্ঠীর লোকদেরকে মেরে ফেলার জন্য, তাদেরকে নাস্তা করার জন্য, তাদেরকে স্যান্ডউইচ বানানোর জন্য প্রচার করতে 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 সত্যিকার অর্থেই অনেকগুলো মানুষের মনের মধ্যে একটা বিষ বাষ্প সৃষ্টি করে ফেলেছে। ফলে আমাদের এই বর্তমান সমাজ, 2019 সনের এই সমাজ, 2019 সনের এই অক্টোবর মাসের এই সমাজ দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগ সত্যিকার অর্থে জামাত শিবিরকে ঘৃণা করে, আবার আরেকটা ভাগ আছে যারা জামাত শিবিরকে এত বেশি পছন্দ করে, মনে করে জামাত শিবির ছাড়া আসলে এ জাতির কোনো মুক্তি নাই, জামাত শিবির ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, আর জামাত শিবির ছাড়া কোনো কিছুই করা যাবে না। এইরকম উগ্রবাদী কিছু লোকজন হয়ে গেছে। তো সেই বিভক্তির মধ্যে এখন কি হচ্ছে, রাজনীতির মাঠ ঘোলা হয়ে যাচ্ছে, রাজনীতির পানি ঘোলা হয়ে যাচ্ছে এবং চারিদিকে অসংখ্য গুজব ছড়িয়ে পড়ছে দিনকে দিন। এবং সেটি কিভাবে ভয়ঙ্কর, দেখা যাচ্ছে যে কোনো একটি লোককে ছোট করা দরকার, কোনো একটি লোককে মারা দরকার, কোনো একটি লোককে অপদস্থ করা দরকার, বঞ্চিত করা দরকার, ব্যাস তাকে বললেই হলো যে ওই লোকটি জামাত এবং শিবির করে, তাতে হয়ে যাবে এখনকার জামানাতে। আবার ধরুন জামাত সংক্রান্ত রিলেটেড যদি কোনো লোক হয়, সেটা জামাত হতে পারে, শিবির হতে পারে, জামাতের বন্ধু প্রতিমন্য কোনো রাজনৈতিক দল হতে পারে, তারা যদি জানে যে এই লোকগুলো ইসলাম বিরোধী, এই লোকগুলো জামাত বিরোধী, এই লোকগুলো অমুক দেশের তাবেদার, তাহলে হয়ে গেছে, তার সাথে বিয়ে হবে না, শাদী হবে না, ব্যবসা হবে না, বাণিজ্য হবে না, একসাথে থাকা হবে না, এমনকি তারা একসাথে কবরস্থানেও যেতে নারাজ। এই যে বিভক্তি, এই বিভক্তির কারণে আমাদের পুরো অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে ঠিক যে জাতীয় উন্নয়নের যে অংশটি হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি এটি মারাত্মকভাবে ফল করেছে। তো কাজেই আমি মনে করি যে জামাত এবং শিবিরের ব্যাপারে একটা সমন্বিতভাবে একটা সিদ্ধান্ত নেয়ার দরকার আছে। বাংলাদেশে যারা জ্ঞানীগুণী আছেন, রাজনীতিবিদ আছেন, যারা দেশ চালাচ্ছেন, তারা এই বিষয়টিকে ঝুলিয়ে রেখে আমি মনে করি যে রাজনীতি তাদের করাটা ঠিক হবে না। এই বিষয়টিকে যদি জামাতকে আসলে নিষিদ্ধ করা দরকার হয়, ব্যান করার দরকার হয়, তাহলে সেটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, সেটা সংবিধানে সংযোজন করে হয়ে যেতে পারে, সেটি আইনের মাধ্যমে হতে পারে, সেটি আদালতের সিদ্ধান্তের মাধ্যমে হতে পারে, সেটি গণভোটের মাধ্যমে হতে পারে, তো সেটা দরমুজ পার্টির মাধ্যমে হতে পারে, এনিওয়ে। বাট এই বিষয়টার একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া দরকার। তারা আসলে এদেশে থাকবে কি থাকবে না, এদেশে রাজনীতি করবে কি করবে না। কেননা যখনই তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হবে, দেন তাদেরকে বিনাশ করার জন্য যাতে একটা পরিস্থিতির সৃষ্টি না হয়। কেননা প্রায় 8% থেকে 10% লোকের বিরুদ্ধে অভিযোগ যে তারা সরাসরি জামাত শিবিরের সাথে সম্পৃক্ত, এবং বাস্তবে যদি এই সংখ্যা আরও একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে 17 কোটি লোকের যদি 10% হয়, তাহলে 1,70,00,000 লোক। এখন এই 1,70,00,000 লোকরে মেরে ফেলতে হবে, অথবা তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। সেটা পাকিস্তান, সৌদি আরব, টার্কি থেকে শুরু করে যে দেশ তাদেরকে নিতে চায়, তাদেরকে সেই দেশে তাদেরকে তাড়িয়ে দিতে হবে। কিন্তু এই তাড়িয়ে দিতে গেলে কতগুলো আবার সমস্যা হবে যারা তাড়িয়ে দিতে চায়। কারণ এই যে জামাত শিবিরের অনেক ধনসম্পত্তি অনেকের আছে, এখন এই ধনসম্পত্তিকে জাতীয়করণ করতে হবে। এই ধনসম্পত্তি যদি জাতীয়করণ না করা হয়, তাহলে এগুলোকে ব্যক্তি খাতে এগুলো অকুপাই করার জন্য, নেওয়ার জন্য যারা ক্ষমতাসীন, তাদের মধ্যে ক্ষমতাবান, তাদের মধ্যে একটা কাড়াকাড়ি গৃহযুদ্ধের মতো ঘটনা শুরু হয়ে যাবে। এরপরে যে সমস্ত জামাতের পরিবারের সুন্দরী কন্যা আছে, সুন্দরী স্ত্রী আছে, তাদেরকে যদি ক্ষমতাশালী লোকেরা গনিমতের মাল মনে করে,
তাহলেও একটা বিরাট সমস্যা সৃষ্টি হয়ে যাবে, একটা মধ্যযুগীয় অবস্থার সৃষ্টি হবে। অথবা দেখা যাচ্ছে যে কোনো জামাত শিবিরের কন্যার সাথে বোনের সঙ্গে কারো পরিণয় আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ওই বলবে যে এই লোক জামাত করে না, তো সেখানে একটা আইনের ব্যত্যয় করতে পারে। তো কাজেই জামাত শিবিরের ধনসম্পদ, তাদের পরিবার পরিজন, তাদের ব্যবসা বাণিজ্য, এই সমস্ত বিষয়ে একটা জাতীয় নীতি তৈরি করতে হবে কি হবে, এবং তাদেরকে রিপ্যাট্রিয়েট করা তো সম্ভবই নয়, তাদেরকে এই দেশ থেকে বহিষ্কার করার ক্ষেত্রে, অর্থাৎ তাদেরকে এই দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রেও একটা জাতীয় নীতিমালা গ্রহণ করতে হবে। এরপরে যদি এদেরকে মেরে ফেলা হয়, তাদেরকে কিভাবে মারবেন, কেননা এই যে তাদেরকে মেরে ফেলা হবে, সকাল বিকাল নাস্তা করা হবে জামাত শিবিরকে দিয়ে, এই ধরনের স্লোগান দিয়ে দিয়ে মানুষের মন এমন অবস্থা হয়ে গেছে যে দেখুন যে বুয়েটে আবরার নির্মমভাবে নিহত হলেন। এই আবরার নির্মমভাবে নিহত হওয়ার কারণে ক্ষমতাসীনদের মসনদ পর্যন্ত এখন কিন্তু কেঁপে উঠেছে। তো কিন্তু যদি একটা নীতিমালা থাকতো যে এইভাবে জামাত এবং শিবিরকে এইভাবে মারা যাবে, তাদেরকে আগে ধরবে, ধরার পর তাদেরকে এভাবে পিটমোড়া করে বাঁধবে, তারপরে তাদেরকে কোনো যেখানে জনবহুল এলাকাতে নিয়ে যাওয়া হবে, এরপরে তাদের বিরুদ্ধে অভিযোগসমূহ পাঠ করা হবে এবং তাদেরকে একটা উৎসবের মাধ্যমে ঢোল বাজিয়ে বাজিয়ে তাদেরকে মেরে ফেলা হবে। এই ধরনের একটা যদি সিস্টেমেটিক অবস্থা থাকে তাহলে হতে পারে যেটা আফ্রিকার জঙ্গলে আছে, অথবা হতে পারে যে জামাত শিবির সন্দেহ হওয়া মাত্র সেখানে তাদেরকে কিছু করা হবে না, কিন্তু তাদেরকে ঘেরাও করে রাখা হবে, এরপর থানা পুলিশকে খবর দেওয়া হবে এবং তাদেরকে ধরিয়ে দেওয়া হবে। তো এইভাবে চিন্তা ভাবনা করে বিভিন্ন রকম বিকল্প ব্যবস্থা নিয়ে, শান্তিপূর্ণ ব্যবস্থা নিয়ে, যাতে আমাদের যে 17 কোটি মানুষের মধ্যে 170 কোটি যদি বাদ দেই, তারপরও দেখা যাচ্ছে যে 15 কোটি 30 লক্ষ লোক থাকবে। সেই 15 কোটি 30 লক্ষ লোক যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এই 1 কোটি 70 লক্ষ লোকের জীবনের বিনিময়ে, সম্পত্তির বিনিময়ে, এদের স্যাক্রিফাইসের বিনিময়ে, তবুও এই দেশ ভালো থাকুক, সুন্দর থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু মাঝে মধ্যে এই একজন আবরারকে মেরে বা আবরারের মতো কাউকে সন্দেহ করে মেরে সমস্ত জনপদকে একটা ভীতিকর ঠিক অরণ্যে পরিণত করার কোনো কারণ থাকতে পারে না। তো কাজেই কোনো ভুয়া কোনো নিউজ নয়, ভুয়া কোনো আশাবাদ নয়, আমাদের উচিত হলে এখন কনক্রিট ওয়েতে পারফেকশন নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে আমাদের এই জামাত শিবিরের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা নেওয়ার জন্য আমাদের জামাত শিবির বিরোধী মহাপণ্ডিত অর্থনীতিবিদ আছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হলে তারা খুব দ্রুত বলে ফেলবেন জামাতের কোথায় কোথায় যাকে বলে আপনার সম্পত্তি আছে। জামাতের অন্য কোনো ব্যাপারে স্পর্শকাতর বিষয়ে যদি জরিপ করতে হয়, সেটাও যারা বিভিন্ন বিষয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন বিষয়ে রেকর্ড আছে যাদের, সেই রেকর্ডদারির লোকদেরকে যদি জরিপের দায়িত্ব দেওয়া হয়, তারা ঠিক জরিপ করে সেই স্পর্শকাতর বিষয়গুলো তারা জরিপ করে সুন্দর ব্যবস্থা নিতে পারবে। তারপরে জামাতদেরকে এদেশ থেকে কিভাবে পুশ ব্যাক করা হবে, পাঠিয়ে দেওয়া হবে নদী দিয়ে, সমুদ্র দিয়ে। এটার জন্য যারা রোহিঙ্গাদেরকে এদেশে পাঠিয়েছে, একসাথে 12 লাখ লোককে যারা ঠিক অল্প 1-2 মাসের মধ্যে বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে পুশিং করতে পেরেছে, তো এই চক্রটির সঙ্গে যদি যোগাযোগ করা হয়, তাহলে তাদের বুদ্ধি নিয়ে, পরামর্শ নিয়ে এই 1 কোটি 70 লাখ লোকরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া, এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া আমার কাছে মনে হচ্ছে না যে খুব বেশি কঠিন বিষয় হবে। এরপর অন্যান্য যে বিষয়গুলো আছে সেটি হলো তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, তাদেরকে ক্রস ফায়ারে ফেলানোর ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে হয়, সেটাও মনে করি যে সেই কাজ করার জন্য যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে। তো এত দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন লোক থাকা, এত লজিস্টিক সাপোর্ট থাকার পরেও ঠিক জিনিসটাকে বিচ্ছিন্নভাবে ছেড়ে দেওয়া কোনো অবস্থাতেই বুদ্ধিমানের কাজ নয়, কারণ এইভাবে বিচ্ছিন্নভাবে ছেড়ে দেওয়ার কারণেই বুয়েটের এই আবরার হত্যাকাণ্ডের মতো একটা নির্মম হত্যাকাণ্ড ঘটলো এবং যার দায় আমাদের সবাইকে বহন করতে হচ্ছে। আমরা মনে করি যে জামাত শিবিরের বিষয়ে খুব দ্রুত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এবং এটি
দেশের যারা প্রচার প্রপাগান্ডা করেন জামাতের বিরুদ্ধে, তাদেরও উচিত সরকারকে এই ব্যাপারে সাহায্য করা, সহযোগিতা করা, যেন প্রপারলি রুলস অ্যান্ড রেগুলেশন ফর্মুলেশন হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।